ওকে, আমরা লাস্ট দিন এই প্রাসের দ্বিমাত্রিক গতি প্রাসের 3টা সূত্র ডিরাইভ করছিলাম, আর ওগুলা থেকে আজকে আরো কিছু সূত্র ডিরাইভেশন করব। আর তারপরে সুযোগ হইলে পরে আরো কিছু সূত্র আছে, ওগুলা দেখবো, আর তারপর সুযোগ হইলে আমরা কয়েকটা ম্যাথ দেখতে পারি। আচ্ছা, তাইলে শুরু করতেছি। আমি যে 3টা সূত্র আগের দিন আমরা দেখছিলাম, সেই 3টা সূত্রকে আমি আগে একটু লিখে নেই, ওগুলা থেকেই আবার আজকে আমাদের শুরু হবে। সেটা একটু বলে নেই। সেটা হচ্ছে 3টা সূত্র ছিল, চিত্রটাও আমি একটু মনে করাই দিচ্ছি। আমাদের প্লাসের ক্ষেত্রে এক্স অক্ষ, y অক্ষ আর মূলবিন্দু থেকে থিটা কোণে আমরা একটা বস্তুকে ছুড়ে দিছিলাম। তো সেইটা এই মূলবিন্দু থেকে থিটা কোণে ছুড়ে দেওয়া হয়েছে, সরি আলফা কোণ, থিটা না, এই রোজা শুরু হয়ে গেছে। আচ্ছা, এটা ইউ বেগে ছুড়ে দিছিলাম। এটা ছিল পি বিন্দু। এখানে এসে বেগটা নতুন একটা বেগ হয়ে গেছিল, আই মিন টি সময় পরে বেগ ভি হয়ে গেছিল। আর এইটা ভূমির সাথে এইখানে থিটা কোণ উৎপন্ন করছিল, এরকম ছিল। ওই পি বিন্দুটার স্থানাঙ্ক ছিল এক্স ওয়াই। সো এইটার উলম্ব দূরত্ব হচ্ছে, বা উলম্ব সরণ ওয়াই, আনুভূমিক সরণ হচ্ছে এক্স। এটাই ছিল মোটামুটি। আর কিছু কি বাদ পড়ছে আমার? টি সময় আর কি, এইটুকু এখান থেকে এখানে আসতে টি সময় লাগছে। কিছু বাদ পড়লে বলিস, মনে হয় না কিছু বাদ পড়ছে। তো এখন আমাদের একটা ভিডিও দেখার কথা ছিল। আমি বলছিলাম যে এই নিচের উপাংশটা সবসময় যে সেম থাকে, শুধু উপরের উপাংশটাই কম বেশি হচ্ছে, সেটা দেখাবো বলছিলাম। আমি দেখাবো ইনশাল্লাহ। আর হচ্ছে তো সূত্রগুলা যেগুলা পাইছিলাম, এই আদিবেগ ইউ টি সময় পরে যে ভি আদিবেগটা হয়েছিল, সো এই টি সময় পরে বেগ, যেটা টি সময় পর বেগ পি বিন্দুতে আর কি বেগ, সেটা সূত্রটা আমরা এটা বের করছিলাম, ভি ইকুয়ালস টু রুট ওভার ইউ কস আলফা হোল স্কোয়ার প্লাস ইউ সাইন আলফা। আমি কোথাও ভুল টুল লিখলি একটু বলিস। ইউ সাইন আলফা মাইনাস জিটি হোল স্কোয়ার, হোল স্কোয়ার, হোল স্কোয়ার। আচ্ছা, তো এটা ছিল। আর 2 নাম্বার সূত্রটা ছিল আনুভূমিক সরণ বা অনুভূমিক সরণ, যেটা এক্স আর কি। এক্স ইকুয়ালস ছিল ইউ কস আলফা টি। এটা অ্যাকচুয়ালি সমবেগের সূত্র ছিল, এস ইকুয়ালস টু ভিটি, সেটাই কারণ এই বেগ সব জায়গায় সেম আছে। তারপর 3 নাম্বারে ছিল উলম্ব সরণ ওয়াই, সেটা ছিল হচ্ছে ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই তো আমরা এখন এই সূত্রগুলা থেকে আরো কিছু সূত্র আনবো। আর আমাদের আরো 2টা জিনিস জানা ছিল। আচ্ছা, সমস্যা নাই, থাকুক। সো এখন আসি সবচেয়ে কমন একটা কোশ্চেন, এটা থিওরি আকারেও আসে, ম্যাথ আকারেও কখনো কখনো বলে। ধর আমাদের এই অয় বের করতে হবে, এই অয় বের করতে হবে, কিন্তু আমাদের কোশ্চেনে সময় দেওয়া নাই, আমাদের কোশ্চেনে সময়টা দেওয়া নাই, টি দেওয়া নাই। তো এরকম যদি হয়, আমাদের এক্স বলা আছে এরকম করে, এক্স দূরত্ব অয় কত, ওকে এরকম। তো তখন আমরা ধর ইউ জানি, আলফা জানি, সময়টা জানি না, এরকম যদি হয়, তখন আমরা এই সমীকরণটাকে একটু ঠিকঠাক করে নিয়ে সময় না জানা থাকলেও ডিরেক্ট ওয়াই বের করতে পারবো। সেই জন্য আমরা যেটা করব, এইখান থেকে টি সমান সমান যেটা লেখা যায়, টি সমান সমান লেখা যায় এক্স বাই ইউ কজ আলফা, সেটাকে এখানে বসাই দেব। ওকে, তার মানে 4 নাম্বারে একটা সূত্র নিয়ে আসতেছি, যেটা এইটার মধ্যে টি এর জায়গায় বসাই দিচ্ছি এই যে এই অংশটাকে, এক্স বাই ইউ কজ আলফা। সো অ ইকুয়ালস টু ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা। আর এখানে টি এর জায়গায় এই মান, এই লাইনটা থেকে, মানে আমাদের যেহেতু এক্স দেওয়া থাকবে, এক্স বাই ইউ কজ আলফা, এটা বসাই দিচ্ছি, মানে 2 থেকে এটাকে বসাই দিচ্ছি এক্স বাই ইউ কজ আলফা। ওকে, টি এর জায়গায় ওটা বসাইলাম। আর মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাহলে মাইনাস হাফ জি, আবারও টি এর জায়গায় ওটা বসাচ্ছি এক্স বাই ইউ কজ আলফা হোল স্কোয়ার। সো এটা কখন করব? কোশ্চেনের মধ্যে যদি কখনো আমাদের টি এর মান না দেওয়া থাকে,
এক্স দেওয়া থাকে ওয়াই বের করতে হয়, এটা খুব কমন থাকবে। আর এটা একই সাথে আরেকটা কোশ্চেনের অ্যান্সার আমি বলতেছি, সেটা কোন কোশ্চেনের অ্যান্সার। তাইলে এখান থেকে আমরা ওয়াই সমান সমান লিখতে পারি এই ইউ সাইন আলফা ইউ কজ আলফা, এখান থেকে ইউ কাটা যাচ্ছে, আর সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা ইকুয়ালস টু হচ্ছে টেন আলফা। এখানে এক্স আছে, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে এক্স টেন আলফা, এক্স টেন আলফা মাইনাস এখানে হাফ এই জিটাকে উপরে পাঠিয়ে দিলাম জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। তাহলে আমাদের সূত্রটা নতুন রূপে চলে আসলো। এটা আমাদের 4 নাম্বার সূত্র। এটা আমাদের 4 নাম্বার সূত্র। হ্যাঁ, যে y ইকুয়ালস টু এক্স টেন আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। কখন এটা ইউজ করব? যদি কখনো আমাদের সময় না দেওয়া থাকে ম্যাথে, এক্স দেওয়া আছে ওয়াই বের করতে বলে, এরকম যদি বলে যে এক্স দূরত্ব y কত, বা যখন ভূমি থেকে ওইটা এত উচ্চতায় আছে তখন সে আনুভূমিক বরাবর কত দূরত্বে আছে, এরকম অঙ্ক আসবে, করতে হবে আমাদের, বা কোনো অঙ্কের মধ্যে এটা দরকার হবে। সো এখন আমাদের এইটাকে আরেকটা থিওরি আকারে আরেকটা কোশ্চেন আসে, সেটা ইয়েতেও আসে, কলেজ পরীক্ষাতেও দিতে পারে, আবার ওই বোর্ড পরীক্ষাতেও দেয়, অ্যাডমিশনেও দেয়, যে প্রাসের গতিপথ, আই মিন এই যে প্রাস তো ওই বস্তুটাকে বলা হয়তো, সো ওই বস্তুটার যে গতিপথ, এই গতিপথটা একটা পরাবৃত্ত। সো তোরা এখন পর্যন্ত পরাবৃত্ত পড়ছিস কিনা আমার জানা নাই, মনে হয় পড়িস নাই। ম্যাথে পড়বি, সমস্যা নাই। বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত এই জিনিসগুলা কি? সো এই যে এই শেপটা দেখতেছি সেটাকে পরাবৃত্ত বলে। তো আমরা যেমন ইসের জন্য সমীকরণ জানি, সরল রেখার জন্য সমীকরণ জানি y ইকুয়ালস টু mx প্লাস c, বৃত্তের জন্য সমীকরণ জানি x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার, অথবা x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার ইকুয়ালস টু r স্কোয়ার, বা এরকম যেগুলা ছিল আমাদের। ওকে, এরকম বিভিন্ন টাইপের আমাদের বৃত্তের সমীকরণ, সরল রেখার সমীকরণ, এরকম নানা রকম সমীকরণ আমাদের ছিল। তো ওই সমীকরণগুলা থেকে ওরকম পরাবৃত্তেরও সমীকরণ আছে। তো পরাবৃত্তের সমীকরণটা কেমন সেটা আমি এখান থেকেই দেখাই দিচ্ছি। তো আমাকে প্রুফ করতে বলবে পরীক্ষায় যে দেখাও যে প্রাসের গতিপথ একটি পরাবৃত্ত। তো তখন আমাকে এই কাজগুলো করতে হবে। প্রথমে ওই আগের দিনের মতো ছোট ছোট করে, বেশি বর্ণনা লিখবো না, যেভাবে আগের দিনের মতো প্রুফ করছি এই পর্যন্ত আসবো, অথবা টাইম যদি শর্ট হয় লিখবি যে আমরা জানি যে প্রাসের ক্ষেত্রে এটা এত এটা এত, এরকম সরাসরি লিখে ওটাই চলে যাবি। কিন্তু পসিবল হলে আমরা এইটা একটু প্রুফ করে নিয়ে তারপরে এখানে আসবো, সময়ের উপর ডিপেন্ড করে। তো তারপরে আমরা এখানে আসার পর আমরা এখানে এই টেন আলফা, যেহেতু আমি এটা হচ্ছে নিক্ষেপণ কোণ, তো এই নিক্ষেপণ কোণটা এটা একটা ফিক্সড জিনিস, মারার সময় যে কোণে মারছি পুরা এইখানে কোণ চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা ডিফারেন্ট ব্যাপার, কিন্তু এই নিক্ষেপণ কোণ ফিক্সড জিনিস, মানে এটা একটা কনস্ট্যান্ট জিনিস। সো এটাকে আমি একটা কনস্ট্যান্ট ধরতে পারি। আবার ওইদিকে জি, তারপরে এই যে টু, ইউ, ইউ হচ্ছে আদিবেগ, সব এগুলো কনস্ট্যান্ট, কজ আলফা এগুলো সব কনস্ট্যান্ট। সো ওই পুরা জিনিসটাকে আমি একটা কনস্ট্যান্ট ধরতে পারি। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে y ইকুয়ালস টু, এটার পরের লাইনটা, y ইকুয়ালস টু এই টেন আলফাকে কনস্ট্যান্ট হিসেবে বি লিখলাম, এমন কোনো কথা নাই বি লিখতে হবে, বই লিখছে তাই লিখলাম, মাইনাস হাফ জি, মানে এক্স স্কোয়ার বাদে যা আছে সবটাকে আর একটা কনস্ট্যান্ট হিসেবে সি ধরলাম, সি স্কোয়ার। তো এই যে এই সমীকরণটা আসছে y ইকুয়ালস টু bx মাইনাস cx স্কোয়ার, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তকে এই সমীকরণ দিয়ে দেখানো যায়। সো আমরা পরীক্ষায় আসলে ওইটা লিখে, এইটুক পর্যন্ত লিখে লিখবো যা একটি পরাবৃত্তের সমীকরণ, সুতরাং প্রাচের গতিপথ একটি পরাবৃত্ত। সো এই প্রুফটা আসবে পরীক্ষায়। এইবার আমরা আগের দিন যেমন ওই যে বেসিক কিছু জিনিস পড়ে আসলাম, খাড়া উচ্চতায় খাড়া ভাবে নিক্ষিপ্ত বস্তু উপরে উঠার পর আবার নিচে নামবে যখন, একটা সর্বোচ্চ উচ্চতার সমীকরণ বের করছিলাম, ওখানে উঠতে যে সময় লাগে সেটা বের করছিলাম, তারপরে কতক্ষণ সে বাতাসে আছে এরকম বের করছিলাম উড্ডয়নকাল, সেই জিনিসগুলো এখান থেকে বের করব আবার। সো এইখানে আমাদের এই যে ম্যাক্সিমাম উচ্চতা, এইটা হচ্ছে সেই সর্বোচ্চ উচ্চতা। ওকে, এইটাকে আমরা ওই ক্যাপিটাল এইচটা দিয়ে দেখাইতে পারি। আর এই উচ্চতায় উঠতে গিয়ে তার যে সময় লাগছে সেটাকে আমরা সর্বোচ্চ উচ্চতায় উঠার সময়, বা সেটাকে আমরা ওই টি এইচ দিয়ে দেখাইলাম। আর এখান থেকে উঠে আবার পুরাটা পরিভ্রমণ করবে ভূমিতে, আবার ওই একই বিন্দুতে গিয়ে পৌঁছাইতে
তার যে টোটাল সময় লাগে এই পুরা সময়টাকে আমরা, মানে সময়টা কিন্তু দূরত্ব না, দূরত্বটাকে আরেকটা জিনিস বলতেছি, পুরা সময়টাকে আমরা ক্যাপিটাল টি বা উড্ডয়ন কাল দিয়ে বুঝাইলাম। সো ওই সূত্রগুলোকে আমরা নিয়ে আসবো। এটা তো 4 নাম্বার গেল। সো এবার সর্বোচ্চ উচ্চতায় ওঠার জন্য যে আহ, সর্বোচ্চ উচ্চতার সর্বোচ্চ উচ্চতার সমীকরণটা আগে বের করতেছি, যে এইচ। তো এইচ ইকুয়ালস টু ছিল হচ্ছে, আগের দিন আমরা পরে আসছিলাম ইউ স্কোয়ার বাই 2g এরকম ছিল। তো আমরা এখান থেকেও দেখি যে ব্যাপারটা এটাই আসে কিনা। ধর ওকে, আমরা যদি এখান থেকে সর্বোচ্চ উচ্চতার সমীকরণটা এইখান থেকে যদি নির্ণয় করতে যাই, তাহলে আমরা একটা কাজ করে নিতে পারি। ওকে, সো আমাদের এইখানে আগের দিনের কনসেপ্টটা ইউজ করব, যে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বেগ শূন্য হয়। এখন সর্বোচ্চ উচ্চতায় গিয়ে যে বেগ শূন্য হয়, সেই বেগটা আমাদের দুইটা বেগ ছিল। আগের দিন আমরা লিখছিলাম এই ভিটাকে দুইটা ভাগে ভাগ করছিলাম, একটা ছিল উলম্ব উপাংশ, সেটাকে আমরা ভি ওয়াই বলছিলাম, আর একটা ছিল আনুভূমিক উপাংশ ভি এক্স। এটা তো সবসময় সেম থাকে। এই উপাংশটা এই এইচ উচ্চতায় এসে জিরো হয়ে যাবে। তাইলে আমি আগে ওই ভি ওয়াইটা সমীকরণটা লিখে নিই। ভি ওয়াইটা কিরকম ছিল, আচ্ছা আমরা এইচ বের করব। ভি ওয়াই এটা ইকুয়ালস টু ছিল, ভি ইকুয়ালস টু আই মিন আমাদের ওই যে ইউ প্লাস এটি ওই সমীকরণটাই। তাহলে আমাদের সূত্র অনুযায়ী সমীকরণ হচ্ছে ইউ ওয়াই মাইনাস জিটি। ওকে, ইউ ওয়াই মাইনাস জিটি, কারণ উপরে উঠার ক্ষেত্রে সেটা হবে হচ্ছে মাইনাস। কেউ না বুঝলে বলিস। তো আমি বলছি নিচের উপাংশটা সবসময় সেম থাকে, এই উপরের উপাংশটা এখানে এসে শূন্য হয়ে যায়। তোদের কি ভিডিওটা, আচ্ছা এটা দেখাই, আমি ভিডিওটা দেখাচ্ছি। এটা আস্তে আস্তে এখানে এসে জিরো হয়ে যায়। সো কেউ যদি এভাবে চিন্তা করতো, এখানে এই ভিটাকে শূন্য লিখতো, তাহলে ভুল হইতো। কারণ সর্বোচ্চ উচ্চতা এই বেগ শূন্য না, তখনও আনুভূমিক উপাংশ বেগটা আছে। সো এইটা দিয়ে করতে পারতাম না আমরা। সো আমাদের স্পেসিফিক ভাবে এই ভিওয়াই নিয়ে কাজ করতে হবে। কেউ না বুঝলে বলিস। তো এখন ভিওয়াই সমান সমান আবার কি ছিল, এটাকে যেহেতু আহ, আচ্ছা ভিওয়াই তো জিরো হয়ে যাবে, সো আর ওই সর্বোচ্চ উচ্চতায় গিয়ে ভিওয়াই জিরো হয়ে যাবে। আর তখন আমাদের যে এই ইয়াটা ইউআই, এটার ইউআইটা এখান থেকে বের করছিলাম, সেটা ছিল, এটা যেহেতু আলফা, ইউআইটা এখানে ছিল, এই ইউআইটা ছিল ইউ সাইন আলফা। আগের দিনের খাতায় লেখা আছে ইউ সাইন আলফা। আর সর্বোচ্চ উচ্চতায় তার সময় লাগছে হচ্ছে টিএইচ পরিমাণ সময় লাগছে এই উচ্চতায় উঠতে। আচ্ছা তাহলে আমি এটাকে আগে এইচ না দিয়ে এইচ পরে বের করতেছি, আগে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়টা বের করতেছি। এটা হয়ে যাবে মাইনাস জি টিএইচ। ওকে, এটা হয়ে যাবে টিএইচ। সর্বোচ্চ উচ্চতায় গিয়ে ভিওয়াই শূন্য, এটা হচ্ছে ইউসাইন আলফা, আর এটা জি, আর টিটা হয়ে যাবে টিএইচ। তাহলে এখান থেকে আমরা ওই সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, যেটা আগের দিন ছিল ইউ বাই জি, আজকে সেটা হয়ে যাচ্ছে ইউ সাইন আলফা বাই জি। আগের দিনের সূত্রটা সাথে আমরা এটাকে ম্যাচ করতে পারবো কিভাবে? আগের দিন আমরা খাড়া উপরের দিকে নিক্ষেপ করছিলাম। তো সেই ক্ষেত্রে আমাদের ভূমির সাথে এই আলফা কোণটা ছিল 90 ডিগ্রি। আমরা যদি এখানে 90 বসাই দিই, সাইন 90 মানে 1, তার মানে আবার ইউ বাই জি চলে আসতেছে। তার মানে এই সূত্রটাই খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর জন্য খাটবে, যে কোনো কোণের জন্যই খাটবে। সো এটা আগে বের করলাম, তাইলে সর্বোচ্চ উচ্চতায় উঠার জন্য যে সময় লাগে সেটা টিএইচ। তাইলে যেহেতু টিএইচ বের করে ফেলছি, তাইলে টিটাও বের করে ফেলি। তাইলে টিটা, এটা তাইলে আমাদের আরেকটা সূত্র। তো টিটা কি হবে, এটা ডাবল হবে। সো আজকে আর আমি আলাদা করে লিখতেছি না, জাস্ট এখানে 2 হয়ে যাবে। সো টিটা হয়ে যাবে এটা ডাবল, 2 ইউ সাইন আলফা বাই জি। এই ক্ষেত্রেও আমরা খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত হইলে আলফার মানটা 90 বসাই দিব, আবারও আমাদের আগের দিনের সূত্র ইউ বাই জি সেটা চলে আসবে। সো টিও পেয়ে গেলাম। এবার সর্বোচ্চ উচ্চতার জন্য আবারও আমাদের যে সূত্রটা, সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে উচ্চতার জন্য লাগবে, সো এইচ লাগবে। সো এই যে ভিওয়াই, এই ভিওয়াই নিয়েই কাজ করব। আমাদের ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh এরকম একটা সূত্র ছিল। সো আমি ভিওয়াই নিয়ে কাজ করব। ভিওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh এর জায়গায়, আচ্ছা এইচটা আপাতত এইচই থাকলো, আই মিন উপরের যে দূরত্ব, বা আমি এটাকে এইচ না লিখে ওয়াই লিখলাম, কারণ আমরা অক্ষ বরাবর দূরত্বকে ওয়াই দিয়ে দেখাইছি।
ওকে, সো এখন এটাকে চেঞ্জ করতেছি, যখন সর্বোচ্চ উচ্চতায় তখন এই ভিওয়াই শূন্য হয়ে যাবে, এটা 0। ইউআই আগের মতোই থাকবে, ইউ সাইন আলফা হোল স্কোয়ার, তার মানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস 2g, এই অ এর মানটা হয়ে যাবে ম্যাক্সিমাম সর্বোচ্চ উচ্চতা এইচ। তো এখন এখান থেকে যদি আমি সর্বোচ্চ উচ্চতাটা বের করতে চাই তাহলে আসতেছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2, তার মানে সরি 2g। আগের দিন আমাদের এই সমীকরণটা এরকম ছিল, ইউ স্কোয়ার বাই 2g, তার মানে এখানেও আমরা যদি আলফার মান 90 বসাই দিই তাহলে চলে আসতেছে। সো আমরা ওই সূত্র পারলে এগুলো এমনিই পারবো, সবগুলোর মধ্যে খালি এক্সট্রা করে আগের দিনের সূত্রগুলো যেখানে যেখানে ইউ ছিল সেখানে ইউ সাইন আলফা চলে আসতেছে। আচ্ছা, এইবার আরেকটা জিনিস এক্সট্রা যেটা আমাদের আগের দিন ছিল না, সেটা হচ্ছে আমরা যখন এই বস্তুটা আহ, আহ, ভূমিতে গিয়ে আবার পড়তেছে তখন সে একটা দূরত্ব অতিক্রম করে যাচ্ছে। সো এই যে এবার এটা তো সময় বলছিলাম তখন, এই দূরত্বটা এইটাকে আমরা রেঞ্জ বলবো বা বিস্তার বলবো বা অনুভূমিক পাল্লা বলবো। ওকে, যে সর্বোচ্চ কত দূরত্ব সে যাচ্ছে। তো এই আরটাকে আমরা বের করতে পারবো, এবং এই আর নিয়ে মাঝে মাঝে থিওরিতে কোশ্চেন আসে। একটা কোশ্চেন আসে যে আমি একই বেগ দিব একটা বস্তুকে, ইউ বেগ যেটা আছে ওটাই রাখবো, কোণ চেঞ্জ করতে পারবো, আমি বিভিন্ন কোণ নিক্ষেপ করতে পারবো, কত কোণে নিক্ষেপ করলে এটা সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে, ওকে, সর্বোচ্চ বিস্তার হবে তার, এই থিওরিটা প্রায় আসে। সো কখনো কখনো আমাদের আমাদের এই রেঞ্জটা আমাদের দেখাইতে বলে, সো রেঞ্জটা আমরা একটু আলাদাভাবে পড়ি। তো রেঞ্জের মধ্যে আমরা যেটা করব, আমাদের রেঞ্জ নির্ণয় করার জন্য এক্স ব্যাপারটা দরকারি। সো এক্স আমাদের দুইটার মধ্যে ছিল, এখানে ছিল আর এখানে ছিল। সো আমরা যেহেতু এই যে কোণ ঠিক রাখবো বলছি, আর আরেকটা ব্যাপার বলছি হচ্ছে সেটা এই সর্বোচ্চ দূরত্ব যখন সে অতিক্রম করবে তখন তার অয় মানে আনুভূমিক সরি উলম্ব দূরত্ব সেটা কিন্তু শূন্য হয়ে যাবে, এই যে উলম্ব সরণটা শূন্য হয়ে যাবে। সো আমরা এটা ইউজ না করে এটা করব, মানে একই সাথে আরেকটা সুবিধা হচ্ছে আমাদের এখানে টি এর ঝামেলা নাই। ওকে, সো আমরা এইটা নিয়ে আর এর সমীকরণটা বের করার চেষ্টা করব, আর দেখতে কেমন। তো এটার মধ্যে কি চেঞ্জ করব আমরা এখানে একটা ব্যাপার দেখি, যে এটা কিন্তু একটা এক্স, কিন্তু এইখানে এই বিন্দুতে এক্স ইকুয়ালস টু হচ্ছে আর, আর এখানে এক্স ইকুয়ালস টু 0, এখানে এক্স ইকুয়ালস টু 0, এই বিন্দুতে এক্স ইকুয়ালস টু আর। তার মানে রেঞ্জ বের করার জন্য আমরা যেটা করতে চাচ্ছি, আমাদের এটা করা লাগবে সেটা হচ্ছে এইখানে এসে যখন এক্স ইকুয়ালস টু আর, যখন এক্স ইকুয়ালস টু আর তখন অ ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে অ এর মানটা 0 বসাই দিই, আমরা এখানে অ এর মানটা 0 বসাই দিব, তারপর এক্স এর জায়গাগুলোতে আর বসাই দিব, এটা বসাই দিলে আমাদের অ্যাকচুয়ালি আর এর সমীকরণটা আসবে, এবং এটা দুইটা মান আসবে। কেন এক্স এর দুইটা মান আসবে, সেটা আর এর দুইটা মান আসবে সেটাও আমরা ব্যাখ্যা দেব। আচ্ছা, তাহলে আমি এই জিনিসগুলো মুছতেছি, যদিও সামনে আবার এই সূত্রগুলো আমাদের লাগবে, লাগবে বলতে ম্যাথ করতে গিয়ে। তাহলে কি করতেছি, ওই 4 নাম্বার সমীকরণটাতে আমরা এবার আনুভূমিক পাল্লা আর এর রাশিমালাটা বের করতে যাচ্ছি। অয় শূন্য হয়ে গেছে এখানে, সো যখন এক্স ইকুয়ালস টু আর তখন ওয়াই ইকুয়ালস টু 0, ওয়াই এর জায়গায় 0 বসাইলাম, এক্স এর জায়গায় আর বসাইলাম, আর টেন আলফা মাইনাস হাফ জি আর স্কোয়ার টু, সরি টু না, ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। আমি দেখে দেখে কোনো কিছু ভুল লিখে ফেললে বলবি কিন্তু, পরে আবার নাইলে আমার কমেন্টে পিন করে দিয়ে বলতে হয় এখানে এখানে ভুল করছি, ওটা আবার ঝামেলা। ওকে, আচ্ছা তাইলে এবার আসি, এখন এইটাকে আমরা এখান থেকে আর কমন নিতে পারি, 0 আর কমন নিলে এরকম আসতেছে 10 আলফা মাইনাস হাফ জি আর ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। সো এখন আর হয় আর ইকুয়ালস টু 0 অথবা এটা ইকুয়ালস টু 0, এটারও ব্যাখ্যা দিচ্ছি কেন আর এরকম 0 বললো। সুতরাং হয় আর ইকুয়ালস টু 0 অথবা ওই 10 আলফা সমান সমান ওইটা আর কি, এটা লেখা যায়, বা 10 আলফা ইকুয়ালস টু জি আর ডিভাইডেড বাই 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। এই আর ইকুয়ালস টু 0 এই কথাটাও সত্য,
কারণ আমরা দেখ এখানে y ইকুয়ালস টু 0 বসাইছি, y ইকুয়ালস টু 0 কিন্তু দুইবার হয়েছে। একবার এই যে যখন x ইকুয়ালস টু 0, তার মানে x ইকুয়ালস টু 0 হওয়া মানে কি r ইকুয়ালস টু 0 আর কি, কারণ x এর মানই আমি r ধরে বসাইছি। তার মানে y ইকুয়ালস টু 0 ব্যাপারটা দুইবার হওয়া সম্ভব, একবার এখানে হওয়া সম্ভব, আরেকবার এখানে হওয়া সম্ভব। তার মানে এইটা যে আসছে অস্বাভাবিক না, এটাই আসার কথা ছিল। আচ্ছা, এখন এইটাকে একটু কাজ করি। এইটার জন্য লাইনগুলোকে আমি এখানে নিয়ে আসতেছি। কারো বিরক্ত লাগলে, না বুঝলে বলিস কিন্তু। এই টেন আলফা এটাকে লেখা যায় সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা, আর ওখানে জি আর ইকুয়ালস টু হচ্ছে 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। সো এখান থেকে কজ আলফা একটা চলে যাবে, সো আমি একদম সরাসরি লিখে দিচ্ছি, বাড়াচ্ছি না। এখান থেকে কজ আলফা একটা কমে যাবে, তাহলে থাকতেছে শুধু 2 ইউ স্কোয়ার সাইন আলফা, আর আর গুণ দিচ্ছি, তো জি আর এই সাইডে, ওই সাইডে থাকতেছে 2 ইউ স্কোয়ার সাইন আলফা কজ আলফা, এরকম থাকতেছে। ওকে, সো এখন এই ইউ 2টাকে এইদিকে নিয়ে আসলাম, 2 ইউ স্কোয়ার, আমরা জানি 2 সাইন আলফা কজ আলফা, এটাকে লেখা যায় সাইন 2 আলফা, 2 কজ আলফা সাইন আলফা কজ আলফা, এটাকে লেখা যায় সাইন 2 আলফা। তাহলে আর সমান সমান এরকম দাঁড়াচ্ছে, আর ইকুয়ালস টু সাইন 2 আলফা, সরি ইউ স্কোয়ার আছে, তো ইউ স্কোয়ার আছে, ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। পরীক্ষায় মাঝে মাঝে এই থিওরিটা প্রুফ করতে বলবে যে রেঞ্জের বা আর এর বিস্তারের রাশিমালা বের করো। আর খুবই কমন কোশ্চেন যে সর্বোচ্চ মানে একই আদিবেগের জন্য ইউ ঠিক রাখবো, এই যে ইউ ঠিক রাখবো, কোন চেঞ্জ করলে আর এর মান সর্বোচ্চ বানাইতে হবে, কত করে নিক্ষেপ করলে আর সর্বোচ্চ হবে। তো এটার জন্য আমাদের যেহেতু ইউ কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, তাহলে সাইন আলফার মান যত বড় হবে, সাইন 2 আলফার মান যত বড় হবে, আর এর মান তত বড় হবে, মানে আর হচ্ছে সাইন 2 আলফা সমানুপাতিক। সো সাইন 2 আলফা সর্বোচ্চ মান কত সেটা আমরা জানি, বা সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1 আর সর্বনিম্ন হচ্ছে -1। সো 1 হওয়ার জন্য এই পুরা কোণটা 90 হওয়া লাগবে। তার মানে আমরা এভাবে লিখতে পারি যে যখন আর ইকুয়ালস টু আর ম্যাক্স, মানে হচ্ছে আর যখন ম্যাক্সিমাম হবে, তখন এই সাইন 2 আলফা, তখন সাইন 2 আলফাও ম্যাক্সিমাম হওয়া লাগবে, সাইন 2 আলফার সর্বোচ্চ মান +1। তার মানে এটা আসতেছে সাইন 90, তার মানে 2 আলফা ইকুয়ালস টু 90, বা আলফা ইকুয়ালস টু হচ্ছে 45 ডিগ্রি। সো এটা পরীক্ষায় প্রুফ করতে হবে। খ নাম্বারের জন্য আসে মাঝে মাঝে, আবার হায়ার ম্যাথে ওই গতিবিদ্যার মধ্যেও আসে। তো যখন আলফার মান 45 ডিগ্রি হয়, তখন একটা বস্তু সর্বোচ্চ দূর অতিক্রম করবে, আমি তখন ইউ সেম রাখবো। একটা বস্তুকে ধর 10 মিটার পার সেকেন্ড বেগে আমি বিভিন্ন কোণে নিক্ষেপ করব, সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে যখন 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করবে। এই জন্য ওই যে আমরা যে দেখি যে বলে এই মিসাইলটার পাল্লা এত, এই ক্ষেপণাস্ত্রের পাল্লা এত, এরকম যে বলে, বা রকেটটার পাল্লা এত, সেগুলা সবসময় 45 ডিগ্রির জন্য হিসাব করে। 45 ডিগ্রিতে ওইটাকে যদি ছুঁড়ে মারি, সেটা সর্বোচ্চ দূর যাবে, এবং সবসময় চেষ্টা করা হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই এইসব নিক্ষেপ করার জন্য। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলিস। এই আফরোজা বুঝতেছিস ভাইয়া? হ্যাঁ ভাইয়া, আবার বলতো। না মানে, মানে আমি ইসের সংজ্ঞা কি, রেঞ্জের সংজ্ঞা কি? আচ্ছা, ওর কোশ্চেনটা হচ্ছে ভাই আপনি আনুভূমিক পাল্লা বের করার সময় অয়ের মানটা শূন্য ধরলেন কেন? রেঞ্জের সংজ্ঞা কি? রেঞ্জের সংজ্ঞা হচ্ছে কোন একটা বস্তুকে, ওই যে কোন একটা প্রাস তার আদি উচ্চতায় ফিরে আসতে যে দূরত্ব অতিক্রম করে, অথবা বলতে পারি যে ভূমি থেকে নিক্ষেপিত বস্তু আবার ভূমিতে গিয়ে পড়বে, এরকম হইতে। তাহলে এখান থেকে নিক্ষেপ করছে, ওখানে গিয়ে পড়ছে, তাইলে দেখ এইখানে এসে পড়লে তার অয়টা 0 হচ্ছে। তা আমার তো এই সমীকরণটায়, যেমন একটু আগে যখন সর্বোচ্চ উচ্চতা বের করতে গেছি, তখন ভি শূন্য হয়েছিল, এই যে ভি ওয়াই শূন্য হয়েছিল, এই জন্য ভি ওয়াই এর জায়গায় শূন্য বসাইছিলাম। সো এখন আমার এই অয়ের জায়গায় শূন্য বসাইতে হবে। তো অয়ের জায়গায় শূন্য হবে কখন? এই পুরা জায়গায় তো অয়ের জায়গায় শূন্য, অয় শূন্য হয় নাই, অয় শূন্য হয়েছে একবার একদম ওখানে পড়ার সময়, মানে এক্স ইকুয়ালস টু যখন আর, আরেকবার অয় শূন্য হয়েছে যখন এক্স ইকুয়ালস টু 0, এখানে
ওয়াই নাই, ওয়াই এর কোনো মান নাই, এখানে x ইকুয়ালস টু 0, ওয়াই ইকুয়ালস টু 0। ওকে, তো এই জন্যই আমাদের তো লাগবে আর এর জন্য x ইকুয়ালস টু আর বসায় আমরা কাজ করছি, কিন্তু ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে কিন্তু আবার আমাদের আর এর দুইটা মান আসছে, একবার আর ইকুয়ালস টু 0 আর একবার আর ইকুয়ালস টু এই যে যেটা পাইলাম। কিন্তু আর ইকুয়ালস টু 0 কোনটা মিন করতেছে? আর ইকুয়ালস টু 0 মিন করতেছে এই জায়গাটায়, কারণ আমি x এর জায়গায় আর বসাইছি, সো x এরই দুইটা মান আসার কথাই, যে আর ইকুয়ালস টু 0 এটা আসছে। সো আমরা লাস্টে ওখানে লিখে দিতে পারি এরকম যে কিন্তু আর ইকুয়ালস টু 0 আদি অবস্থা বুঝাচ্ছে বা নিক্ষেপণের সময়কে বুঝাচ্ছে, এরকম বলে দিতে পারি, না বললেও সমস্যা নেই। আর আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এটা শেষ অবস্থা, এই সমীকরণ। বুঝছিস এবার? আচ্ছা ঠিক আছে। তো আমাদের সব যত আমাদের আসা উচিত সূত্র লাগবে, সব সূত্র আমাদের চলে আসছে। আর কাল আগের দিন আরেকটা সূত্র পড়ছিলাম যে ভূমিতে নিক্ষেপ করার সময় কোনটা কত, ওই বলছিলাম যে মানে থিটাটা কত, থিটাটা বের করা, যে ভিএক্স বাই ভিওয়াই, সরি ভিওয়াই বাই ভিএক্স, আগের দিন এটা দেখাইছিলাম। তো আমি এখন ওই ভিডিওটা দেখাই যে আসলেই আনুভূমিক উপাংশটা যে সব সময় একই থাকে, ওটা যে চেঞ্জ হয় না। একটু ওয়েট। আচ্ছা এই সবাই দেখ, এইখানে একটু খেয়াল কর, আমি এইখানে যে ভিডিওটা দেখাইছি এইখানে দেখ, এই পুরো একটা জিনিস থ্রো করলে, কোন একটা কিছু আমরা যদি থ্রো করি, থ্রো করা অবস্থায় আমি তো আঁকতে পারি নাই, বলছি যে আমার এই দেখ ওই যে এই উপাংশটা যেটা আনুভূমিক ছিল বা অনুভূমিক, এই উপাংশটা সব জায়গায় সেম আছে, কিন্তু এই উপরের যে নীল ভেক্টরটা মানে উলম্ব উপাংশ সেটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, এখানে এসে 0 হয়ে গেছে। আর এই দিকে এসে আবার নিচের দিকে আনুভূমিক ওই উলম্ব উপাংশটা নিচের দিকে বাড়তিছে, কিন্তু সব জায়গায় ইউ এক্স বা আদিবেগের যে অনুভূমিক উপাংশ ছিল সেটা সব জায়গায় সমান আছে, এটাই বলতে যাচ্ছিলাম। বুঝে গেছি সেটুকু আশা করি সবাই, নাকি আর কিছু দরকার নাই আপাতত? আমি আবার বোর্ডে আসছি। আচ্ছা শোন তাহলে, আমাদের এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে কয়েকটা ম্যাথ, আই মিন এই চ্যাপ্টারের যে ম্যাথগুলা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের কোশ্চেন আসবে। সো তোদের ক্যালকুলেশন করার ধৈর্য আছে কিনা আমি জানি না, তবে আমার সাথে সাথে ক্যালকুলেশন করতে পারলে বেটার। আমি অবশ্যই এখান থেকেই করাবো, সো ক্যালকুলেশন আমার আর আলাদা করে করা লাগবে না, কিন্তু বেসিকটা বুঝে নিবি। আর যে কয়টা টাইপের আমি ম্যাথ করাচ্ছি পরীক্ষায় এই টাইপেরই আসবে, এর বাইরে আসবে না, পুরো আমি তোদেরকে এনশিওর করতেছি। সো এই টাইপগুলাই ভালো করে বুঝলে তুই এগুলার মধ্যে থেকেই অ্যান্সার করতে পারবি। আচ্ছা সো আমি চলে যাচ্ছি, দুই একটা কোশ্চেন দেখাচ্ছি। আর ওই যে কথা ওটাই, যে কোশ্চেন পারার জন্য, উদ্দীপক ধরার জন্য তোর বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস করলে তুই উদ্দীপক বুঝে যাবি যে এরকম করে চিন্তা করা লাগতে পারে। সো এখানে যে প্রথম কোশ্চেনটা আমি দেখাইছি সেটা হচ্ছে, বলা হয়েছে একটা ফুটবলকে একটা কোণ করে কিক করা হয়েছে। সো ভূমি থেকে একটা ফুটবলকে কিক করা হয়েছে আলফা ইকুয়ালস টু 30 ডিগ্রি কোণে। তো এই ফুটবলটাকে কিক করা হয়েছে 30 মিটার/সেকেন্ড বেগে, 30 মিটার/সেকেন্ড। তো আক্স করা হয়েছে 1 সেকেন্ড পর বেগ কত, 1 সেকেন্ড পর বেগ কত, মানে আমাদের যে প্রথম সূত্র টি সময় পর বেগ সেটা কত সেটা বের করতে বলছে। তাহলে সরাসরি আমরা সূত্র বসাই দিতে পারবো, ভি ইকুয়ালস টু ইউ কজ আলফা হোল স্কোয়ার যেটা ছিল, সো ইউ হচ্ছে 30, কজ আলফাও 30 হোল স্কোয়ার, প্লাস ইউ সাইন আলফা, ইউ হচ্ছে 30, সাইন আলফা হচ্ছে 30, মাইনাস জিটি, জি হচ্ছে 9.8, আর 1 সেকেন্ড পর বলছে 1 ইন্টু হোল স্কোয়ার। তো এইটা যদি আমরা হিসাব করি তাহলে আমাদের সরাসরি এটা আসবে 26.5। এটা ছিল প্রথম কোশ্চেন, যে টি সময় 1 সেকেন্ড পর বেগ কত, 26.5 মিটার/সেকেন্ড। সো এই ম্যাথটাই আমাদের যেটা 2 লাইনে হয়ে গেছে, আমরা ফুল মার্ক কি পাবো, এইটাই বইয়ের মধ্যে বড় করে করা থাকতে পারে, মানে ফার্স্টে লিখতে পারে যে আমরা ফার্স্টে এই সূত্র লিখছে যে ভি ইকুয়ালস টু রুট ওভার ভি এক্স স্কোয়ার ভিওয়াই স্কোয়ার, মানে আমরা যেভাবে প্রুফ করে এইটাকে আনছি তারা এইটাকেই আবার ডিটেলস করে করছে।
ওকে, টেস্ট পেপারে বা গাইডে এরকম থাকতে পারে, কিন্তু আমরা কোনো ঝামেলার দরকার নেই, আমরা ডিরেক্ট এই সূত্র লিখবো, লিখে এই মান বসাই দিব, আমরা ফুল মার্ক পাবো, কাটবে না। এখন মানে কলেজে যদি কাটে সেটা নিয়ে তুই পেইন খাবি না, কারণ বোর্ড কলেজে অ্যাকচুয়ালি স্যারের মর্জি মতো, এক স্যার কাটতে পারে আরেক স্যার না কাটতে পারে, এটা স্যারের ব্যাপার। স্যার যদি আগে থেকে বলে দেয় যে তোমাদের অনেক ডিটেলস লিখতে হবে, তাহলে সেই স্যারের কথা অনুযায়ী ফলো করবি। কিন্তু আমি সব সময় যদি আমাকে এগুলাতে নাম্বার মানে কাটবে এরকম যদি ইয়াও থাকতো, আমি এই ব্যাপারগুলোকে কখনোই ইয়া করতাম না, মানে কেয়ার করতাম না। আমার টার্গেটটা ছিল আমি যত শর্ট করে যত তাড়াতাড়ি শেষ করতে পারি ম্যাথ। ওকে, একটু ছোট্ট করে যদি বলি যে আমার ইন্টারের আমাদের সময় এই যে ম্যাথের যে যেটাকে আমরা হায়ার মানে ম্যাথ সেকেন্ড পেপার আর কি, তো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, তো ম্যাথ সেকেন্ড পেপারে আমাদের বেশিরভাগ ব্যাপারটাই ছিল স্থিতিবিদ্যা গতিবিদ্যা এইসব, মানে সেখানে বড় বড় থিওরি, আর হচ্ছে তোদের এখনো থিওরি ওগুলা আছে। তো আমাদের ওখানে ব্যাপারটা এরকম ছিল, আমাদের 6টা চ্যাপ্টার বা 5টা চ্যাপ্টার বোধহয়, 5টা চ্যাপ্টার, মানে স্থিতিবিদ্যাতে 5টা চ্যাপ্টার, গতিবিদ্যাতে 4টা চ্যাপ্টার এরকম ছিল আর কি। যা হোক, ব্যাপারটা এরকম ছিল, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ম্যাথ আসবে এবং সাথে একটা করে থিওরি আসবে, মানে এরকম থাকতো, ওই প্রথম চ্যাপ্টারটা থেকে একটা ম্যাথ অথবা একটা থিওরি, ম্যাথ একটা থিওরি। থিওরি ছিল অল্প, মানে ওই যে চ্যাপ্টারের শুরুতে থিওরি থাকে, থিওরি ছিল অল্প, মানে প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম 2টা 3টা করে থিওরি পড়তে হতো, তাতে পুরাটা বই থেকে মানে স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা থেকে পুরাটা বই থেকে তোর থিওরি সব মিলে 12টা বা 13টা পড়তে হতো, তার মধ্যেও তুই বাছাই করে ইম্পর্টেন্ট গুলা করতে পারবি। কিন্তু থিওরি গুলা বিশাল বড় বড় ছিল, তোরা ওই দেখলে দেখবি ভেরি গণনের উপাদ্য, লম্ব উপাংশ উপাদ্য, তারপরে সমমুখী সমান্তরাল বলের জন্য, এরকম বিপরীতমুখী সমান্তরাল বলের জন্য, এগুলা পড়বি তোরা। বিশাল বিশাল থিওরি ছিল। পোলাপান ম্যাথ একটাও করতো না, মানে বেশিরভাগ পোলাপান যেটা করতো, তারা এই থিওরি গুলাকে মুখস্থ করতো, তারা পরীক্ষায় সব থিওরি মুখস্থ লিখতো, এবং তাদের পুরাটা সময় লাগতো, মানে আমাদের প্রায় 3 ঘন্টা পরীক্ষা ছিল, 3 ঘন্টা টাইম জুড়েই তারা লিখতো, কারণ থিওরি অনেক বড় বড় ছিল। সেখানে আমি সবগুলা ম্যাথ করতাম, থিওরি আমার পছন্দ হইতো না, অত লেখা আমার লিখতে ইচ্ছে করতো না, এবং ম্যাথগুলো আমি কোনো রকম বর্ণনা না লিখেই যে এরকম ছোট করে করে ফেলতে পারতাম, বা করা যাইতো, মানে তাতে অনেকে যদিও তাও ম্যাথের মধ্যে বর্ণনা লিখতাম, আমি ওগুলো লিখতাম না, চিত্র এঁকে অঙ্ক করে ফেলতাম। তাতে আমার পরীক্ষা 1.5 ঘন্টা, হায়েস্ট 1 ঘন্টা 45 মিনিটে শেষ হয়ে যেত। এত মজার জিনিস ছিল ব্যাপারটা, যে পোলাপান থিওরি লিখে লিখে শেষ করতে পারতেছে না। আমি যদিও আমাকে ম্যাথ অনেক করতে হচ্ছে, থিওরি পড়লে কিন্তু রিস্ক কম, ম্যাথ আমার তো অনেক করতে হচ্ছে, কিন্তু আমার দ্রুত লেখা শেষ হয়ে যেত। সো সবসময়ই এগুলা ক্ষেত্রে মানে যেখানেই তোর বেশি লেখা সেগুলাকে স্কিপ করবি, সায়েন্সের ব্যাপারগুলাতে এই ছোট ছোট জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবি সবসময়। থিওরি তুই পড়বি কারণ বোঝার জন্য, কিন্তু ওভাবে মুখস্থ করে বই হুবহু লেখা এটা খুব টাফ। আচ্ছা, এবার আসি, এটা গেল টি সময় পর বেগ। তো আরো কোশ্চেন আসছে, আরো কোশ্চেন গুলা হচ্ছে আমাকে বলছে এই ফুটবলটা তো এখন এভাবে যাবে, তার সর্বোচ্চ উচ্চতা কত হবে। 2 নাম্বার হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতার সূত্র ছিল ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। তাইলে আমরা সেটাকে, এই ইউ স্কোয়ার হচ্ছে 30 স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। ওকে, এটা দিলে আমাদের এইটার মানটা চলে আসবে 11.48 মিটার। তারপরে আমাদেরকে বলা হয়েছে সর্বোচ্চ উচ্চতায় উঠার সূত্র কত, ওই ছোট ছোট সূত্রগুলা যেগুলা, সেগুলা সর্বোচ্চ উচ্চতায় উঠার সময় কত। তো সেটার জন্য ইউ সাইন আলফা বাই জি 9.8, এটার মান আসছে হচ্ছে 1.53 সেকেন্ড, 1.53 সেকেন্ড। তারপর বলছে উড্ডয়নকাল, মানে ওই টোটাল কত সময় সে বাতাসে ছিল, বা বিচরণকাল বলে, এটার দ্বিগুণ হবে। সো 2 ইন্টু ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি, এটা আসবে এটার জাস্ট ডাবল, সেটার মানটা আসতেছে হচ্ছে 3.06 সেকেন্ড। সো এটা একটা ছোট অঙ্ক ছিল। ওকে, ছোট ছোট অঙ্ক অবজেক্টিভের জন্য আসে, আর অন্য অঙ্কের ভেতরে এটা দরকার হবে, এই জন্য আমি এটা উদাহরণটাকে রাখছি। তারপরে হচ্ছে 5 নাম্বারে বলছে যে এই ফুটবলটা কত দূর গিয়ে মানে সর্বোচ্চ কত দূর অতিক্রম করবে, আর বের করতে বলছে। সো 5 নাম্বারে হচ্ছে আর এর সূত্র, ডিরেক্ট সূত্র বসাই দিলেই হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি,
সো ইউ স্কোয়ার মানে হচ্ছে 30 স্কোয়ার সাইন 2 ইন্টু 30 ডিভাইডেড বাই 9.8, এইটার মানটা আসছে হচ্ছে 29.53 মিটার, 29.53 মিটার। আচ্ছা, এবার একটু বলি, আমি 6 নম্বরে একটা কোশ্চেন দিছি যে 2 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব কত। 2 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব, এখানে আমি দূরত্বটা দেখতেছি 51.96 মিটার। আমার মনে হচ্ছে অ্যান্সারটা ভুল। কোন সেন্সে ভুল? হয় এটা ভুল, নইলে ওটা ভুল। কারণ এটা যদি 29.53 হয়, তার মানে অলরেডি বলটা মাটিতে পড়ে গেছে 29.53 মিটার পরে। আর এখানে আমি দেখতেছি 2 সেকেন্ড পর সে আনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করছে, মানে আমি 6 নাম্বারটা এরকম করে দেখাচ্ছি যে 2 সেকেন্ড পর x ইকুয়ালস টু, এই ক্যালকুলেশনটা ভুল মনে হচ্ছে আমার, তোরা একটু চেক করে নিস। 2 সেকেন্ড পর আনুভূমিক বরাবর দূরত্ব সূত্র ছিল ইউ কজ আলফা টি, তাহলে ইউ কজ আলফা টি হচ্ছে 2। এখানে অ্যান্সার দেওয়া 51.96। কিভাবে সম্ভব? কারণ ওর তো ভূমিতে পড়ে যাওয়ার কথা 29.53 মিটার দূরত্ব। হয় এই অ্যান্সার ভুল, নাহলে ওই অ্যান্সার ভুল। একটু চেক করে নিস, কেউ একজন আমাকে একটু এই দুইটা চেক করে, যদি তোদের দয়া হয় তাহলে একটু জানা। আচ্ছা, লাস্ট হচ্ছে ওই কোশ্চেনটা আর একটা 51.96 আসছে। আচ্ছা, তাহলে এইটা কত আসছে? 51.96 মিটার। আচ্ছা, তাহলে দাঁড়া একটু চেক করি। ওকে ওকে, দাঁড়া দেখি দেখি, চেক করে নিই। হ্যাঁ, আমিও তখন ক্যালকুলেশনে ভুল করতে পারি। এই গুড 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 গুড, 79 মানে, তার মানে আমি মনে হয় 79 লিখছি না। আমি, তুই দেখতে মনে হয় ভুল করছিস, ওটা তো 2 মনে হয়েছে। হ্যাঁ দেখ, এই যে দেখ। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে দেখ, এই যে ব্যাপারটা তাহলে কি দাঁড়াচ্ছে, দেখ, এভাবে তোর মাথায় বেসিক গুলা বোঝা থাকলে তুই ধরে ফেলতে পারবি যে আমি বলছি 2 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব সেটা 51, আর এখানে বলছি কতক্ষণ পর, মানে ভূমিতে সে কোথায় গিয়ে পড়ে, মানে বিচরণকাল, এটা কখনোই এটার চেয়ে ছোট হবে না। ওকে। আচ্ছা, এবার আসি, আহ আমরা, আচ্ছা এই তো সবগুলা সূত্র, সবগুলা ছোট সূত্র দিয়ে একবার আমি করে ফেলছি এটা। এইটা আর কি, এই বেসিকটা অন্য অঙ্কের ভেতরে দরকার হবে, আবার কখনো অবজেক্টিভের মধ্যে লাগবে। অ্যাডমিশন গুলাতে, অবজেক্টিভ গুলাতে এগুলা খুব কমন কোশ্চেন। আরেকটা কোশ্চেন বাদ আছে, ওই যে যখন সময় দেওয়া থাকে না তখন ওয়াই বের করা, যে এত দূরত্বে বলটা কত উচ্চতায় থাকবে, এরকম একটা দিছি আমি, যে 10 মিটার দূরত্বে যখন তার আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব 10 মিটার, মানে 10 মিটার দূরে বলটা বাতাসে কত উচ্চতায় থাকবে, ভূমি থেকে কত উচ্চতায় থাকবে, মানে ওয়াই বের করতে বলা হয়েছে। সেটা হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার হচ্ছে আমাকে বলা হয়েছে ওয়াই বের করতে, কখন? যখন 10 মিটার দূরে আছে বলটা এইখান থেকে। ওকে, আই মিন আনুভূমিক বরাবর 10 মিটার দূরত্ব অতিক্রম করছে। ওই এক্স টেন আলফা, সেই সূত্র, টেন আলফা হচ্ছে 30 মাইনাস হাফ জি, মানে 9.8 ইন্টু 10 স্কোয়ার, আই মিন এই যে এক্স স্কোয়ার, জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত ছিল, ইউ 30 কস 30 হোল স্কোয়ার। সো তোরা ওই দেখতেই পারতেছিস, যদি ম্যাথে কখনো কোনো কিছু মানে ভুল মনে হয়, তোরা আবার ক্যালকুলেশন করে চেক করে একটু দেখে নিবি, মিলাই নিবি কষ্ট করে। সো এইটার আসতেছে, এটার মানটা আসছে 5.05 মিটার। তার মানে যখন আমরা 10 মিটার দূরত্বে বলটা ভূমি থেকে এই 5.05 মিটার উপরে ছিল, এইটার মধ্যে সব বেসিক সূত্রগুলো চলে আসছে এই একটা উদাহরণের মধ্যে। যদিও মেইন কোশ্চেনে মনে হয় এটা একটা বোর্ড কোশ্চেনই, বোর্ড কোশ্চেনে মেবি শুধুমাত্র ইয়াটা চাইছে, এই যে 1 সেকেন্ড পর বেগ কত, আর আরেকটা কিছু একটা চাইছে, মানে এতগুলা চাই নাই। তো আমি সবগুলো একবারে দেখাই দিলাম। তো এবার আসি, এই একই বলটা এভাবে 30 ডিগ্রি কোণে একজনে কিক করছে, সামনে গোল পোস্ট। ওকে, সামনে গোল পোস্ট,
আমি কোশ্চেনে বেগটা চেঞ্জ করে দিছি, সো আমি বেগটা চেঞ্জ করে দিচ্ছি। এগুলো মনে হয় সব বোর্ড কোশ্চেনই। 25 মিটার পার সেকেন্ড। সামনে একটা গোল পোস্ট, সেই গোল পোস্টে কিপার দাঁড়ায় আছে আর কি। সো এই খেলোয়াড় কিক করার পরে বলটা ধরার জন্য কিপার সামনে চলে আসছে। কিপার 10 মিটার পার সেকেন্ড বেগে সামনে দৌড়ে আসছে এবং সেটা সমবেগে 10 মিটার পার সেকেন্ড সমবেগে সামনে দৌড় দিছে। তো কিপারের টার্গেটটা হচ্ছে বলটাকে ধরবে সে। সো সে বলটাকে বাতাসে থাকা অবস্থায় ধরতে পারবে নাকি মাটিতে পড়ে যাবে, সেটাই আমাদের দেখতে বলা হয়েছে অ্যাকচুয়ালি। যে আচ্ছা আরেকটা ব্যাপার, যে এই ইয়াটা এখান থেকে যে কিক করা হয়েছে বলটাকে, সেই খেলোয়াড়টা গোল পোস্ট থেকে টোটাল 80 মিটার দূরত্বে দাঁড়ায় ছিল। তো এখন কোশ্চেন হচ্ছে কিক করার পরে বলটা ভূমিতে পড়ার আগেই কিপার এসে ধরে ফেলতে পারবে কিনা। ওকে, এইটা জাজ করতে বলছে। এই বেসিক কোশ্চেনটাও অনেক পরের অনেক ক্ষেত্রেই লাগবে। যে বেসিকটা আমাদের মেইন জরুরি সেটা হচ্ছে এখানে কিছু কন্ডিশন আমাদের এরকম অঙ্ক হইলেই, এরকম অঙ্ক দেখলেই যে ধরতে পারবে কিনা বাতাসে থাকা অবস্থায়, বা গোল হবে কিনা, এরকম যদি কোনো কিছু বলে, সো আমাদের প্রথম কাজ হবে, এগুলো অঙ্ক দেখলেই ফার্স্টের কাজটা হবে আমরা বলটা কত দূরে গিয়ে পড়বে মানে আর, আর বলটা কত সময় বাতাসে থাকবে মানে টি, এই দুইটা জিনিস বের করে ফেলবো। তারপরে অন্য কাজ আমরা করব। আমাদের প্রথম কাজই হবে এই দুইটা জিনিস বের করে ফেলবো। তাহলে আমরা এই দুইটা জিনিস বের করে ফেলি, আর আর হচ্ছে টি। আর হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা, মানে হচ্ছে 25 স্কোয়ার সাইন 2 ইন্টু 30 ডিভাইডেড বাই জি 9.8। এটার মানটা মেবি 55.23 মিটার। আর বাতাসে কতক্ষণ থাকবে সেটা যদি বের করি, উড্ডয়নকাল সেটা হচ্ছে 2 ইউ সাইন আলফা, মানে হচ্ছে 25 সাইন 30 ডিভাইডেড বাই জি হচ্ছে 9.8। সো এইটা আসতেছে 2.55 সেকেন্ড। আচ্ছা, এই দুইটা বের করে নিলে আমার সুবিধা কি, আমরা কয়েকটা আইডিয়া করে ফেলতে পারতেছি। এক হচ্ছে বলটা গিয়ে মাটিতে পড়বে 55.23 মিটার দূরত্বে, তার মানে কখনোই এইটা গোল হবে না, এটা আমরা বুঝে যাচ্ছি। এখন তুই বলতে পারিস যে ভাইয়া ভূমিতে পড়ে ড্রপ খেয়ে, ওগুলা কেস ডিফারেন্ট, অনেকভাবে হইতে পারে, তাই সেটা কথা না। আমাদের সহজ কথা যে ও কিক দিছে, এটা 80 মিটার যাইতে পারে নাই, তার আগেই পড়ে গেছে, সেটা হচ্ছে 55.23 মিটার গেছে। তো এখন যদি এ আগায় আসে, ও কিক করার সাথে সাথেই 10 মিটার পার সেকেন্ডে আগে আসছে, তাইলে এখন একটা শর্ত মেনটেন করতে হবে, সেটা হচ্ছে ও যদি এই বলটাকে ধরতে চায় তাইলে অবশ্যই এই 2.55 সেকেন্ডের আগে তাকে এই দূরত্বের মধ্যে চলে আসতে হবে, 55.23 মধ্যে। তো আমি ধরলাম এটা সেই বলটা পড়বে, ধর এখানে এটা সেই, তার মানে এইটুক দূরত্ব তাকে কাভার করতে হবে, এইটুকু সময় তার হাতে আছে। তো এটাকে দুই ভাবে বের করা যায়, আমরা দুই ভাবে জাজ করতে পারি। একটা ওই সময় দিয়ে জাজ করতে পারি যে ও যদি এত বেগে এতখানি দূরত্ব কাভার করে আসতে চায় তাইলে তার কত সময় লাগতেছে, যদি দেখি যে সেটা এই সময়ের বেশি লাগতেছে তার মানে পারবে না সে বলটাকে বাতাসে থাকা অবস্থায় ধরতে, আর যদি দেখি যে এর চেয়ে কম লাগতেছে তার মানে সে পারবে। অন্যভাবেও আমরা জাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা দেখতে পারি যে এই 2.55 সেকেন্ডের মধ্যে তার অতিক্রান্ত দূরত্ব কত হয়, সেই দূরত্বটা কি এইটার চেয়ে কম না বেশি। যদি এটার চেয়ে বেশি হয় তার মানে সে ধরতে পারবে, এটার চেয়ে কম হলে সেই পর্যন্ত পৌঁছাতে পারে নাই, ধরতে পারবে না। তার মানে আমরা নানাভাবেই ব্যাপারটাকে চিন্তা করতে পারি। তাহলে আমি ওটাই করতে সময় দিয়ে জাজ করতেছি যে ওই সময়ের মধ্যে সে আসতে পারবে কিনা। তাহলে ওর আশা লাগবে কতখানি, এই যে এইটুক 80 মাইনাস 55.2, তার মানে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত মানে অতিক্রম করতে হবে, এটা লিখি, অতিক্রম করতে হবে 80 মাইনাস 55.23 মিটার ইকুয়ালস টু, এটা আসতেছে হচ্ছে 24.77 মিটার। সো আমি এখন দেখি ওর বেগ তো এত ছিল এবং সেটা সমবেগ, তাহলে ওর জন্য দরকারি সময়টা কত, ওর সময়, হ্যাঁ ওর প্রয়োজনীয় সময়, এখানে লিখতে হবে গোলকিপারের প্রয়োজনীয় সময়, টি ইকুয়ালস টু এস বাই ভি, যেহেতু সমবেগ এস ইকুয়ালস টু ভিটি, তাহলে এস হচ্ছে 24.77, এতখানি সে দৌড়ে আসবে, তার বেগটা হচ্ছে 10, তাইলে আমরা দেখতেছি ওর সময় লাগতেছে 2.4
সেকেন্ড। সো যেহেতু ও এই সময়ের আগেই চলে আসতে পারতেছে, তার মানে ও বাতাসে থাকা অবস্থায় বলটা ধরে ফেলতে পারবে। সো এই একই বেসিক আবার আমাদের কাজে লাগবে। আমাদের বলবে যে একটা, আচ্ছা একটু বলে দিই, যদি এরকম বলতো আমরা দেখতাম যে গোল হয়ে যাচ্ছে, এরকম যদি দেখি যে ইয়াটা এই ফুটবলটার আর 80 মিটারের বেশি আসতেছে, তার মানে গোল পোস্ট, সে গোল পোস্টকে পর্যন্ত সে যাইতে পারতেছে, তখন কিন্তু আবার আরেকটা কন্ডিশন আমাকে চেক করতে হবে। কন্ডিশন দুইটা চেক করতে হবে। একটা হচ্ছে কি ওখানে কি বলে দেওয়া আছে যে ঠিক আছে সে 80 মিটারের বেশি যাচ্ছে, এরকম তার অবস্থা, কিন্তু সেটা তো এরকম হইতে পারে যে সে গোল পোস্টের উপর দিয়ে চলে যাইতে পারে। সো আমার তখন ওই আরেকটা জিনিস চেক করা লাগবে, আমার চেক করা লাগবে যে 80 মিটার দূরত্বে বলটা কত উচ্চতায় থাকে, মানে এক্স এর সময় অয় কত উচ্চতা, সেটা কি গোল পোস্টের উপর দিয়ে যাচ্ছে কিনা নিচ দিয়ে যাচ্ছে। সো এরকম বেসিক চিন্তা করে কাজ করলে আস্তে আস্তে আমাদের জিনিসগুলো ভাল লাগবে এবং সহজ হয়ে যাবে, কোনো কঠিন কিছু না, ঘুরে ফিরে এগুলাই আসবে। হ্যাঁ, তখন গোল পোস্টের উচ্চতা দেওয়া থাকবে, কারণ এখন আগেই পড়ে গেছে, তো তখন গোল পোস্টের উচ্চতা দেওয়া থাকবে। তখন তুই 80 মিটার দূরত্বে বলটা কত উপর, তুই আগে কনফার্ম হবি যে আনুভূমিক পাল্লা কত। যদি দেখিস 80 বা 80-র বেশি, তার মানে চান্স আছে গোল হওয়ার। এইবার কন্ডিশন আসলে আরো আছে। এক হইলো গোল পোস্টের উপর দিয়ে যাবে না, এটা একটা। আরেকটা হইলো ওই গোলকিপার কতটুকু উচ্চতার, মানে লাভ দিয়ে কতখানি ধরতে পারে এরকম। অবশ্য গোলকিপার মোটামুটি পুরা গোলই মানে গোল পোস্টটাই কাভার দিতে পারে। সো আমাদের আসলে ওই গোল পোস্টের উপর দিয়ে চেক করতে দিবে। সো তখন আমরা দেখবো গোল পোস্টের উচ্চতা কত আর বলটা অ্যাকচুয়ালি ওই 80 মিটার দূরত্বে কত উপরে আছে ভূমি থেকে। সো এটা চেক করব যে গোল হচ্ছে কিনা। কারো কি এটার মধ্যে কোনো কোশ্চেন আছে রে? আচ্ছা, ও বলতেছে 80 মিটারের বেশি হইলে অয় বের করার দরকার কি? দেখ, গোল হওয়ার জন্য রেঞ্জ 80 মিটারই হইতে হবে এমন কোনো কথা আছে? ফুটবলটা একবারে গোলের মধ্যে ঢুকে একদম ভূমিতে পড়তে হবে এমন তো কোনো কথা নাই। সেটা তো এরকম করে পড়তে পারে, তারপরে গোলের পিছনে জালে গিয়ে লাগলো, মানে রেঞ্জ তাতে এই পর্যন্ত দেখাবে, কোনো কিছু আসে যায় না। বুঝছিস কি আমি? মানে আমার রেঞ্জ 80 মিটার বলতে একবারে ওই গোল পোস্টে যেয়ে সে ভূমিতে পড়বে, কিন্তু এমন তো কোনো কথা নাই, সে উপর দিয়ে গেল, মানে তার রেঞ্জ দেখাবে এত দূর, কিন্তু ওখানে গিয়ে জালে ঢুকলো, এটাও তো হইতে পারে। সো রেঞ্জ 80 মিটারের বেশি আসলেও গোল হইতে পারে। আচ্ছা, তাহলে এবার আমরা যদি তোদের ধৈর্য থাকে আর একটা অঙ্ক দেখে হ্যাঁ, কেউ কিছু বলবি? হ্যাঁ ভাইয়া, বুঝি নাই কিসের? আচ্ছা, যদি এরকম ও বলতেছে যে কন্ডিশনটা যদি এরকম হয় যে গোল পোস্টের উচ্চতাও 10, ইসের মানে ওইটার নাম কি, মানে এর মানটাও 10 আসতেছে, তাইলে তো বারে লেগে যাওয়ার কথা, মানে এত পেঁচাবে না। যদি ওরকম হয় আমরা বলবো যে গোল হবে আর কি, ওকে। আর কেউ যদি এটা লিখেও দেয় যে বারে লাগবে, সৃজনশীল তো, তাতেও তাকে মার্ক দিতে স্যার বাধ্য, ওর কথায় যুক্তি আছে, কোনো সমস্যা নাই। মানে অ্যাকচুয়ালি ওই যে 10 গোল পোস্টের উচ্চতা যে 10 মিটার বলতেছে, এটাকে দুই ভাবে হইতে পারে। হইতে পারে ওই বার সহ ধরে বলছে, অথবা হইতে পারে বার পর্যন্ত বলছে। সো এগুলা এত পেঁচাবে না স্যার, চিন্তা করিস। ওকে, আমি আরেকটা দেখে শেষ করতেছি তোদের যদি ধৈর্য থাকে। আরেকটা সেটা হচ্ছে এই একই টাইপের, যে একটা বলকে একটা ফিল্ডার ব্যাটসম্যান একটা বলকে 45 ডিগ্রি কোণে আঘাত করছে। তাইলে আমি এটা হচ্ছে এই মনে মনে তুই আগে ইয়াগুলা জাজ করে ফেলবি, মানে সিনারিওটা জাজ করে ফেলবি যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। সো এইখান থেকে হ্যাঁ, বেশি গেলে না না, আচ্ছা, না না না, ও আচ্ছা, ওর আরেকটা কোশ্চেন যে আর এর মান যদি 80 মিটারের বেশি হয় তখন এক্স এর মান কত বসাবো? ওই বের ওই যে ওইটা দেখার জন্য এক্স এর মান আমি 80 বসাবো। আমি তো আর এর মানটা জাজ করে নিলাম যে গোলটা হবে কিনা। যদি আর এর মান 80-র কম আসে তাহলে আমার অঙ্ক পুরো করতেই হবে না, বুঝছিস? বুঝছিস না আমি? আরেকবার বলবো? আচ্ছা, ওকে। দেখ, ওর কথাটা হচ্ছে যে আমি তো ফার্স্টে রেঞ্জ বের করলাম, রেঞ্জ যদি 80-র বেশি আসে, কারণ এইটুক তো ছিল 80,
রেঞ্জ যদি 80 মিটারের বেশি আসে, তাহলে আমি এই যে এখানে যে আবার উচ্চতা দেখতে যাব যে বলটা কত উচ্চতায় আছে, তখন আমি কোন মানটা নিব, রেঞ্জের মান নিব না এক্স এর মান নিব? আমরা অবশ্যই এক্স এর মান নিব, কারণ গোল পোস্ট তো 80 মিটার দূরত্বে। আমি বের করব 80 মিটার দূরত্বে বলটা ওই কত উচ্চতায় আছে। কারণ রেঞ্জের মানে তো আমি জানি, রেঞ্জের সময় তো বল সব সময় ভূমিতেই থাকে, ওইটার তো বের করা আমার দরকার নাই। আচ্ছা, ওকে। তো এবার বলা হয়েছে যে ব্যাটসম্যান একটা বলকে আঘাত করছে, তাহলে এটা হচ্ছে পিচ, আমার ওই ক্রিকেট মাঠের পিচ। সো আমি ট্যাটসম্যান অত আঁকতেছি না, এখান থেকে একটা বলকে সে আঘাত করছে, বলটা এখন যাচ্ছে। ওকে, সো বলটা যাওয়ার সময় সেটা ভূমির সাথে কোণ করে যাচ্ছে, কত ভূমির সাথে কোণ করে যাচ্ছে হচ্ছে, মানে আদি যে বেগে মারছে সেই বেগটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করা হয়েছে, আর ভূমির সাথে কোণটা ছিল হচ্ছে 45 ডিগ্রি কোণ। এটুকু বলে দাও। সো এখন এই বলটা বাউন্ডারির দিকে যাচ্ছে। সো বলে দিছে যে বাউন্ডারি অতিক্রম করে ছক্কা হয়ে গেছে, তাইলে আমি এটাকে বাউন্ডারি এখানে দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আমার মাঠের বাউন্ডারি, বাউন্ডারি বাইরে চলে গেছে, 6 হয়ে গেছে। এবং বলছে যে ব্যাটসম্যান হতে বাউন্ডারি লাইনের দূরত্ব 35 মিটার, তাইলে এরকম ব্যাপার যে ব্যাটসম্যান থেকে বাউন্ডারি লাইনের দূরত্ব 35 মিটার, আর বলটা কিন্তু 6 হয়েছে, এটা আমাকে বলে দিছে। সো এবার আমাকে জাজ করতে বলছে, যদি এরকম হইতো যে একটা ফিল্ডার একদম বাউন্ডারিতে দাঁড়ায় আছে, এই জায়গাটায় ফিল্ডারটা দাঁড়ায় আছে, বল যখন এই বাউন্ডারি ক্রস করে যাচ্ছে, ওই ফিল্ডারটার একটা মানে ফিল্ডারটার যে সামর্থ্য বা অ্যাবিলিটি, সেটা হচ্ছে সে ঠিকঠাক বাউন্ডারিতে যখন সে আসে, বল এখানে অতিক্রম করার পর সে লাফ দিয়ে সর্বোচ্চ 3 মিটার উঠতে পারে, মানে 3 মিটার উচ্চতায় যদি বল থাকে সেটাকে ধরতে পারে। 3 মিটার উঠতে পারে বলবো না, 3 মিটার উচ্চতার বলটাকে সে ধরতে পারে। তো এইরকম যদি কন্ডিশন হয়, তখন ওই ব্যাটসম্যানটাকে আউট করা সম্ভব হইতো কিনা। তার মানে আমার এই ক্ষেত্রে আর রেঞ্জ আর টি, এটা আমার আর দরকার নাই। কেন দরকার নাই? কারণ এইখানে এরকম কোনো কন্ডিশন নাই যে ওকে দৌড়ায় আসতে হবে বলের, কারণ আমি আগেই বলে দিছি যে ওই ফিল্ডার বাউন্ডারিতেই আছে। তার মানে এবার আমার রেঞ্জও চেক করার দরকার নাই, কারণ আমি এটাও বলে দিছি কোশ্চেনে যে ছক্কা হয়ে যাচ্ছে, সো রেঞ্জ দিয়ে কিছু আসে যায় না। 6 কত বড় হইলো সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা হচ্ছে এই 35 মিটার দূরত্বে বলটা কত উচ্চতায় আছে, এটা হচ্ছে আমার মাথা ব্যথা। এই 35 মিটার দূরত্বে বলটা কত উচ্চতায় আছে, তখন কি সেটা 3 মিটারের ভিতরে না 3 মিটারের নিচে, সেটা আমরা দেখব। তার মানে আমাদের এই সূত্রটা y ইকুয়ালস টু x tan আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। ওকে, তাইলে এক্স এর জায়গায় বসাচ্ছি 35 মিটার, মানে 35, টেন আলফা হচ্ছে 45, মাইনাস হাফ জি 9.8, এক্স হচ্ছে 35 স্কোয়ার, ইউ হচ্ছে 20 স্কোয়ার ইন্টু কস স্কোয়ার আলফা হচ্ছে 45 ডিগ্রি। এটা যদি আমরা টোটাল হিসাব করি আমাদের আসতেছে হচ্ছে 5 মিটার। তার মানে বলটা তখন 5 মিটার উচ্চতায় আছে, তাহলে আমরা বলবো ওই ফিল্ডারের পক্ষে এটা ধরা সম্ভব না, 6 হয়ে গেছে। আর যদি দেখতাম যে এটা 3-এর নিচে আসতো বা 3 আসতো, তাহলে আমরা বলতাম যে ব্যাটসম্যান আউট হয়ে গেছে। ওকে, সো আমরা এভাবে উদ্দীপক দেখে একটু আইডিয়া করব। আর এখন আমি এতদিন পরে এসে মানে অনেক অঙ্ক করছি, এই জন্য আমি এরকম তোদের সামনে দাদাগিরি দেখাইতে পারতেছি, আগে আগে বলে দিতে পারতেছি। তোদের সময় আমারও এরকম চিন্তা করা লাগছে। সো তুইও কয়েকবার এই জিনিসগুলোকে চিন্তা করলে তুই কয়েকটা উদ্দীপক সলভ করার পরে ধরে ফেলতে পারবি যে কিভাবে কিভাবে জাজ করবি। আহ এই টাইপগুলার মধ্যেই আসবে ঘুরে ফিরে। তা তো তোরা একটু দেখিস, পরের দিন যদি কারো এরকম এক্সট্রা কোনো কোশ্চেন থাকে ওগুলো একটু বলিস, আমি পরের দিন আরো কিছু অঙ্ক করাবো। তারপরে আমরা এই চ্যাপ্টারে পরের টপিকটায় যাব। আশা করি নেক্সট ক্লাসে আমাদের এই চ্যাপ্টারটাকে আমরা শেষ করে ফেলতে পারবো। ওকে, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ভাই বল, কিছু বলবি? হ্যাঁ, হ্যাঁ, এটা রেঞ্জটা বলে, যখন আমাদের ওই ক্রিকেট মাঠে বলে যে এত মিটার ছক্কা, ওটা রেঞ্জ ক্যালকুলেশন করে বলে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি শেষ করতেছি আজকে। হ্যাঁ, নেক্সট দিন আমরা আর কিছু অঙ্ক দেখে এই চ্যাপ্টারের বাকি টপিকগুলো করে ফেলবো। আর আমি যা যা বললাম, যে টাইপের কথাগুলো বললাম, যে টাইপের
বেসিক নিয়ে বললাম, ঘুরে ফিরে এগুলাই আসবে। তুই উদ্দীপক থেকে ধরতে পারবি যদি বেশি বেশি প্র্যাকটিস করিস। সো দায়িত্বটা তোর। আর এমনি তুই প্রবলেম পাইলে আমাকে প্রবলেম বলবি, আমি প্রবলেম সলভ করে দেবো। আর একটা ব্যাপার, প্রবলেম যেগুলা তোদের বের হবে সেগুলা অবশ্যই অ্যান্সার সহ আমাকে ইয়াতে করবি, মানে একদম সলিউশন সহ, তোরা যেখান থেকে দেখতেছিস। তো তাতে যেটা হবে, আমি খালি স্পেসিফিক লাইনটা তোকে বলে দিব যে ভাই এই লাইনটা এরকম, বা পারলে ওই লাইনটা মার্ক করে দিবি যে ভাই আমার এই লাইনে প্রবলেম। নাহলে পুরো অঙ্ক করে ধর, বাকিদের ধর ওই জিনিসটা বুঝতিছে তারা, বা তুইও আসলে ওই জিনিসটা পারিস, পুরাটা আসলে করার দরকার নাই। সো এটা করলে ভালো হয়, যে ম্যাথটা তোর প্রবলেম তুই ম্যাথ সহই সলভ আমাকে ছবি তুলে মেসেঞ্জারে পাঠিয়ে দিয়ে রাখবি। আমি পারলে আর ওই লাইন মার্ক করবি যে ভাই এখানে কি হইলো, তাইলে আমি একসাথে অনেকের প্রবলেম সলভ করতে পারবো, বাকিরাও বিরক্ত হবে না। ওকে, ঠিক আছে, ভালো থাকিস। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।